আচ্ছা, এখন দেখো, আর 9-10 যেরকম পিটাপিটি করে পড়ানো গেছে, 10 কিন্তু ওরকম পিটাপিটি করে পড়ানোর জায়গা না। তোমরা এখন বড় হইছো, এত বড় বাচ্চা কাচ্চাদের মারাও না। দেখো, আজকে আমরা দুইটা জিনিস শিখবো। আজকে হচ্ছে আমরা যেই পর্যন্ত গেছিলাম, আমরা কিন্তু এনকোডার ডিকোডারের পূর্ব পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল। এনকোডার ডিকোডারের আমাদের পূর্ব পর্যন্ত কমপ্লিট হয়েছিল। এখন হচ্ছে আমরা আজকে দুইটা টপিক শিখবো। একটা টপিক হচ্ছে আমাদের এই, আমি হচ্ছে যেই বই ফলো করে পড়াই, এই বইতে এই টপিকটা বলা নাই। আমি হচ্ছে যেই বইটি ফলো করে পড়াই, আমি তো ফলো করে পড়াই অক্ষরপত্রের বই। এই অক্ষরপত্রের বইতে হচ্ছে ওই টপিকটা দেওয়া নাই। ওই টপিকটা দেওয়া আছে মাহমুদুর রহমান স্যারের বইতে, তো ওই জায়গা থেকে অ্যাড করে পড়াই। তো হচ্ছে আমি অক্ষরপত্রটাকে মেইন ধরে পড়াবো, আর তার পাশাপাশি হচ্ছে অন্য বইগুলো থেকে যেই টপিক গুলো দিয়ে একটু বাদ পড়ে আমি এনে অ্যাড করে পড়াবো। সব টেনশন করার কিছু নেই। আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি। আমরা আজকে দুইটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। একটা হচ্ছে লজিক সার্কিট থেকে, একটা হচ্ছে লজিক সার্কিট থেকে সমীকরণ নির্ণয়, আর একটা হচ্ছে এনকোডার। আমরা এই দুইটা টপিক নিয়ে আজকে পড়াশোনা করব। আচ্ছা, আমরা লজিক সার্কিট থেকে সমীকরণ নির্ণয় আমরা কিন্তু উল্টোটা শিখছি। তোমাদের হাতে যদি এই রকমের যদি একটা সমীকরণ দেওয়া থাকে, তোমাদের হাতে যদি এই রকমের যদি একটা সমীকরণ দেওয়া থাকে যে এর তুমি লজিক সার্কিট অঙ্কন করো, তুমি কি করবে? এ বার বি। তাহলে এই নিলে এ, এ কে নিয়ে এ বার বানাই দিলাম নট গেটের মাধ্যমে, আর বি সরাসরি আসলো, এদের মধ্যে এন গেট থাকলো, এই এদের মধ্যে হচ্ছে এন গেট। দেখো, আবার হচ্ছে এ বি, তার মানে এ গেল আর বি গেল, এ গেল আর বি গেল, এদের মাঝে থাকলো এন গেট। ফলে এইখানে চলে আসলো এ বি, এইখানে চলে আসলো এ বার বি। এখন দেখো, এ বি আর এ বার বি, আর আছে এ বার সি। তাহলে দেখো, এই হলো আমার এ বার, এই হলো আমার সি, এদের মাঝেও আছে এন গেট। এই তিনটে এন গেটের মাঝে আছে অর গেট। ফলে তিনটা এন গেটের মাঝে আবার আছে অর গেট। এরকমের করে আমাদের যদি একটা সমীকরণ দেওয়া থাকে, আমাদের যদি একটা সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু তুমি লজিক সার্কিট অঙ্কন করতে পারি। এখন আমাদেরকে আজকে শিখবো লজিক সার্কিট থেকে সমীকরণ বের করা। আমরা এতদিনে শিখছি সমীকরণ থেকে লজিক সার্কিট বের করা, আজকে শিখবো লজিক সার্কিট থেকে সমীকরণ বের করতে হয়। আমরা একটু মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, আমার কাছে একটা টেস্ট পেপার আছে কয়েক বছরের পুরানো, 2 বছর পুরানো। তোমরা হচ্ছে টেস্ট পেপারটা কালেক্ট করবে। আমি হচ্ছে 20টা করে সৃজনশীল দেবো পার চ্যাপ্টারে। 20টা করে সৃজনশীল আমি নিজে কমপ্লিট করে দেবো। তারপরে যদি আরো কেউ ভালো প্রিপারেশন হচ্ছে, টেস্ট পেপারটা নিজে নিজে দেখে নেবা। আচ্ছা, আমরা একটু এখানে চলে আসি। এখানে একটা উদ্দীপকটা আমরা একটু তুলে নেই। উদ্দীপকটা যে আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে তার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। ধরো একটা উদ্দীপক থাকলো এখানে। এখন দেখো, উদ্দীপকটা তুলে নাও। এই হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে, উদ্দীপক হচ্ছে একটা চিত্র দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের গ নম্বর অথবা ঘ নম্বর কোন একটা প্রশ্নে আমাদেরকে বলবে যে উদ্দীপকের ডায়াগ্রাম হতে অথবা লজিক সার্কিট হতে প্রাপ্ত সমীকরণকে সরলীকরণ করে ওই সরলীকৃত সমীকরণকে শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তাহলে দেখো, এইখানে আমাদের কয়টা পার্ট? শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে দেখাও, বা শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তাহলে এইখানে দেখো কয়টা পার্ট?
প্রথম হয়েছে ডায়াগ্রাম থেকে প্রাপ্ত সমীকরণ, মানে ডায়াগ্রাম থেকে সমীকরণ বের করতে হবে, তারপর সেই সমীকরণকে সরলীকরণ করতে হবে। তার মানে আমরা কিন্তু সরলীকরণটা কিন্তু আমরা পারি, একটা সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণটা কিন্তু আমরা সরলীকরণ করতে পারি। আচ্ছা, সেই সরলীকৃত সমীকরণকে শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ। তার মানে আমার প্রশ্নে তিনটে পার্ট বলছে, এইখানে কিন্তু অর গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে নর গেট, এখানে আছে এফ। এখন দেখো বলা হয়েছে উদ্দীপকের ডায়াগ্রাম হইতে একটা সমীকরণ বের করবা, সেই সমীকরণকে তুমি সরলীকরণ করবা, সরলীকরণ করার পরে যে সমীকরণ পাবা সেই সমীকরণটাকে আবার তুমি ন্যান্ড গেটের মাধ্যমে দেখাইতে হবে, শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে। আমরা সমীকরণ সরলীকরণ করতে শিখছি, আবার শুধুমাত্র ন্যান্ড গেট, শুধুমাত্র নর গেট দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু তৈরি করতে শিখছি। আমাদের শুধু বাকি আছে কি ডায়াগ্রাম থেকে সমীকরণকে সরলীকরণ। এর যদি আমরা একটু সমাধানে চলে যাই, ধরো গ নম্বরে আমরা উত্তরে চলে গেলাম, উত্তরে গিয়ে লিখবো উদ্দীপকের লজিক সার্কিটটি নিম্নরূপ। প্রথমে আমি ওটাকে এঁকে নিব, একদম পরীক্ষার খাতায় তুমি কিভাবে অ্যান্সার করবে। আমরা তো বুঝতে পারছি যে কিভাবে আমাদের প্রশ্নটা চলে আসবে, আমরা যা যা শিখছি তার মধ্যে থেকে প্রশ্ন চলে আসবে। উদ্দীপকের লজিক সার্কিটটা হচ্ছে নিম্নরূপ। এরপর আমরা প্রথমে লজিক সার্কিটটা অঙ্কন করে নেব, এ বি সি। এই হচ্ছে লজিক সার্কিট। এখন দেখো এই জায়গা থেকে আমরা একটু চিন্তা করে দেখি, এই জায়গায় সরাসরি এ আসতেছে, তাহলে এখানে আসছে এ। খেয়াল করো এখান থেকে বি থেকে কানেক্ট পেয়েছি, তাহলে বি কে নট গেটের মাধ্যমে এখানে আমরা কি করে দিছি, বি বার করে দিছি। এইখানে দেখো বি কে নট গেটের মাধ্যমে আমরা বি বার করে দিছি। তুমি ডায়াগ্রামে সব লিখবা, আমি যা যা লিখতেছি সব লিখবা। এখান থেকে কে গেছে, এখান থেকে গেছে সি। তাহলে দেখো ওর গেটের মাধ্যমে সি আর বি বার যুক্ত হয়েছে, তাহলে এইখানে কে আসছে, বি বার প্লাস সি। এইখানে আসছে বি বার প্লাস সি। এখন দেখো বি বার প্লাস সি আর এইখান দিয়ে আসছে বি বার, এরা কি এন গেটের মাধ্যমে যুক্ত হয়েছে, তাহলে কি বি বার ইন্টু বি বার প্লাস সি। এই পর্যন্ত দেখো বি বার আর বি বার প্লাস সি এটা কি এন গেটের মাধ্যমে যুক্ত হয়েছে, তাহলে বি বার আর বি বার প্লাস সি এন গেটের মাধ্যমে যুক্ত হয়েছে। এখন দেখো এটুক আর এ এরা এসে, আর হচ্ছে যারা পেমেন্ট কমপ্লিট করো নাই, যারা হচ্ছে এখনো পেমেন্ট কমপ্লিট করো নাই তারা পেমেন্টটা একটু দ্রুত কমপ্লিট করার চেষ্টা করো। এখন দেখো এই বি বার ইন্টু বি বার প্লাস সি আর এ এরা এসে নর গেটের মাধ্যমে যুক্ত হয়েছে, তাহলে নর গেট হইলো কি হবে, প্রথমে হবে অর, প্রথমে হয় অর তারপরে হয় নট, ফলে হয় অর আর নটে হয় নর। বুঝছি? আচ্ছা তাহলে দেখো এই হচ্ছে আমাদের সমীকরণ চলে আসছে। আমরা কি সমীকরণটা কি বুঝতে পারছি না, কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার? অতএব সমীকরণ এফ ইকুয়ালস টু এ প্লাস বি বার ইন্টু বি বার প্লাস সি এর হচ্ছে হোল নট। এখন এই সমীকরণটা তুমি বের করে ফেলাইলা ডায়াগ্রাম থেকে, এখন এই সমীকরণটা তোমার সরলীকরণ করতে হবে। আমি তাহলে সরলীকরণটা যদিও তোমরা পারো, তারপরেও আমি একবার একটু দেখাই, এখানে পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই। আমি বড় নটটাকে ভাঙাইয়া এ আর বি বার ইন্টু বি বার প্লাস সি এর মধ্যে আমি দিয়ে দিলাম, এর এর উপরে একটা এর উপরে একটা, তখন এই অরটা কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। ফলে আমি এটাকে আর একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, যেহেতু এন্ড আছে এই, এবার কিন্তু শুধু বি বারের সাথে এন্ড না, পুরোটার সাথে এন্ড। এখন দেখো ইকুয়ালস টু, এবার হ্যালো আসসালামু আলাইকুম, আমরা একটু দেখি এখানে এবার চলে আসছে। এখন আমার এই নটটাকে আমি যদি ভাঙাই, তাহলে একটা পার্টে আছে বি বার আর একটা পার্টে আছে বি বার প্লাস সি। তাহলে দেখো এই এই নটটাকে আমি যদি ভাঙাই, এর উপরে একটা পার্ট চলে আসছে, এর উপরে একটা পার্ট চলে আসছে, আর হচ্ছে এই মাঝখানে যে এন্ড আছে সেটা কি হয়ে গেল, অর হয়ে গেল এই। এখন দেখো এই এবার বি ডাবল বারে হলো বি, আর এইখানে আমি দেখতে পাইছি এখানে কি দুইটা পার্ট, এই একটা পার্ট এই একটা পার্ট, তার উপর একটা নট আছে, আমি এটা যদি ভাঙাই একটা পার্টে আছে বি বার একটা পার্টে আছে সি, তাহলে বড় নটটা বি বারের উপরে চলে আসলো, সি এর উপরে চলে আসলো, এন্ডটা কি হয়ে গেল, অর হয়ে গেল ডি মর্গানের ল অনুযায়ী। তাহলে দেখো এবার ডট এখানে চলে আসলো বি প্লাস
বি সি বার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই থাকলো আমার এবার, এইখান থেকে তুমি যদি বি যদি কমন নাও থাকে কি 1 + সি বার। 1 + সি বার অর গেট, অর গেটে একটা অন থাকলেই তো রেজাল্ট অন। ফলে এবার ডট, এই মাঝখানে তো ডট ছিল, এখানে হবে বি। কারণ কি বি হবে কেন? কারণ হচ্ছে এখানে ওয়ান, অর গেটে একটা অন থাকলেই তো ওয়ান, তাহলে বি ডট অন বি। তাহলে এখানে আমার চলে আসলো এবার বি। এই সমীকরণটাকে, এই সরলীকরণকৃত সমীকরণটাকে আমার এখন শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে দেখাইতে হবে। অতএব অতএব সরলীকৃত সমীকরণ, সরলীকৃত সমীকরণ পেলাম এবার। এখন আমাকে করতে হবে ন্যান্ড গেটের মাধ্যমে দেখাইতে হবে শুধুমাত্র। আচ্ছা, ন্যান্ড গেটের মাধ্যমে দেখাইতে হলে প্রথমের সাথে এন্ড গেটে নেই, পরের সাথে ন্যান্ড গেটে নেই। এখন আমরা দেখতে পাইছি এটা অলরেডি এন্ড গেটে চলে যাওয়া। আমি দেখতে পাইছি এটা অলরেডি এন্ড গেটে চলে যাওয়া। যেহেতু এটা অলরেডি এন্ড গেটে চলে গেছে, তার মানে আমি শুধু ন্যান্ড বানাইলেই হয়। ন্যান্ড আমি কেমনে বানাই? এবার বি এর উপরে ডাবল নট দিয়া, একটা নট হইলেই কিন্তু আমার এন্ড আর নট ন্যান্ড হয়ে যায়, কিন্তু একটা নট তো আর নিয়ে আসা যায় না, তখন আমি দুইটা নট নিয়ে আসছি। কারণ দুইটা নট নিয়ে আসলে নট নটে কাটাকাটি করে আবার পূর্বের জায়গায় ফেরত যায়। তাহলে এখন কিন্তু দেখো এন্ড আর নট ন্যান্ডে চলে আসছে সব। এখন এর যদি আমি ডায়াগ্রাম তৈরি করি, সবকিছু আমার ন্যান্ড গেট দিয়ে তৈরি করি, প্রথমে তৈরি করতে হবে এবার। আমরা জানি ন্যান্ড গেটে দুইটা সেম জিনিস পুশ করে দিলে তার নট হয়ে বেরোয়। তাহলে এবার আর বি গেল সরাসরি, এবার আর বি এর মাঝে কি এন্ড আর নট নন ন্যান্ড আছে। তাহলে এবার আর বি এর মাঝে এন্ড আর নট ন্যান্ড আছে। এখন দেখো আমরা এই পর্যন্ত চলে আসছি, হ্যাঁ। এরপরে কি আরো একটা নট আছে। আমরা জানি সেম জিনিসকে ন্যান্ড গেটের মধ্যে দুইবার পুশ করে দিলে সেটা নট হয়ে বেরোয়। ফলে আমাদের এই হচ্ছে ডায়াগ্রাম। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? কারো কোনো সমস্যা আছে এতে? তাহলে এই পর্যন্ত হলো এবার ডট বি এর নট, আর এই পর্যন্ত হলো এবার ডট বি এর ডাবল নট। বুঝছি আমরা? ওকে, তাহলে পরীক্ষায় আমাদের এই ধরনের প্রশ্ন আসবে। তাহলে আমরা এই দুইটা আমরা পূর্বে শিখে আসছিলাম, আমরা শুধু সমীকরণটা লজিক সার্কিট থেকে কিভাবে আমরা সমীকরণটা বের করি এটা হচ্ছে এই। আচ্ছা, এখন হচ্ছে আমি এনকোডার ডিকোডারের মধ্যে এখন আমি চলে যেতে পারি। এটা নিয়ে আমাদের আর কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। এখন এই জাতীয় প্রশ্ন যদি চলে আসে তাহলে আমাদের পারার কথা। এখন আমরা চলে আসি এনকোডার আর চলে আসি ডিকোডার। আমাদের আজকের টপিক হয়েছে এনকোডার। আমরা যদি বইয়ের মধ্যে যদি চলে যাই, দেখো বইয়ের মধ্যে আমরা যদি একটু চলে যাই, বইয়ে হচ্ছে এইখানে এই পর্যন্ত তোমাদের পড়ানো হয়ে গেছিল শেষ। এই শুধুমাত্র নর গেটের মাধ্যমে সবকটা বাস্তবায়ন এই পর্যন্ত হওয়ার পরে আমরা বিশেষ গেট, এক্সর গেট, এক্স নর গেট এইগুলো আমরা পূর্বেই পড়াই আসছি। এর সাথে সাথে হচ্ছে আমাদের এই পার্টটা হয়ে গেছে। আমরা নতুন পার্ট এনকোডার এবং ডিকোডার, আমরা নতুন পার্টে চলে আসছি এনকোডার এবং ডিকোডার। আচ্ছা, এনকোডার এবং ডিকোডার নিয়ে আমি যদি কথাবার্তা বলি, আমাদের পূর্বের একটা ক্লাসে আমাদেরকে ফেরত যাইতে হবে। পূর্বের ক্লাসটা হচ্ছে কি, আমি পূর্বের একটা ক্লাসে বুঝাইছিলাম এই হচ্ছে একটা কিবোর্ড, আর এই হচ্ছে একটা সিপিইউ, এই হচ্ছে একটা মনিটর, এই হচ্ছে একটা মনিটর। এখন দেখো এই সিপিইউ তে 5 লেখা থাকবে, এ লেখা থাকবে জেড সি ই 7 8, তারপর আবার হচ্ছে ডি, হ্যাঁ এফ, এরকম করে অনেক কিছু লেখা থাকবে। তুমি যখন এটাকে 5 প্রেস করবা, এই 5টা কি হবে 101 মানে বাইনারিতে পরিণত হয়ে সিপিইউ তে যাবে। আবার সিপিইউ থেকে মনিটরে যখন 101 যাচ্ছে, পরে গিয়ে এই 101 আবার মানুষের ভাষায় তথা 5-এ রূপান্তরিত হয়ে তারপর মনিটরে শো করে। এরকম বুঝেছিলাম। তাহলে দেখো একবার মানুষের ভাষা মানে ডেসিমেল বাইনারি তথা কম্পিউটারের ভাষায় রূপান্তর হইতে হয়, এই বিষয়টাকে আমরা নাম দিয়েছিলাম কি এনকোডিং। আর একবার যন্ত্রের ভাষা তথা বাইনারিকে মানুষের ভাষায় পরিণত হইতে হয়, এটাকে আমরা নাম দিয়েছিলাম কি ডিকোডিং। মনে আছে সবার? তাহলে দেখো মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করাটাকে বলা হয় এনকোডিং, বা বাইনারি মানে ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করাকে বলা হয় এনকোডিং। আর বাইনারিটাকে মানুষের ভাষায় তথা ডেসিমেলের রূপান্তরটাকে বলা হয় ডিকোডিং। তার মানে ব্যাপারটা হচ্ছে তাহলে এনকোডার কি আর ডিকোডার কি? যে লজিক সার্কিট
বা যে সার্কিট মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় পরিণত করে তাকে বলা হয় এনকোডার। আর যে সার্কিট যন্ত্রের ভাষাটাকে মানুষের ভাষায় পরিণত করে তাকে বলা হয় ডিকোডার। তাহলে আমি এনকোডারের একটু সংজ্ঞাটা লিখে ফেলাই। যে সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে, যে সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। আচ্ছা, ডিকোডারের সংজ্ঞা অবশ্যই তোমরা পারবা, এজন্য লেখাই দিলাম না। যে সার্কিট যন্ত্রের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় পরিণত করে তাকে বলা হয় ডিকোডার। উল্টোটা, এখানে হচ্ছে যে সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার। ডিকোডার হচ্ছে কি, যে সার্কিট যন্ত্রের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় পরিণত করে তাকে বলা হয় ডিকোডার। ফলে ডিকোডারের সংজ্ঞাটা হচ্ছে তোমরা লিখে নিও, এটাকে আমার লেখাই দরকার। এখন হচ্ছে আমাদের এনকোডারের হচ্ছে কথাটা। এনকোডার, দেখো আমরা লিফটে চড়ি নেই এমন কোন লোক মোটামুটি ভাবে নাই, আমরা সবাই কোনো না কোনো লিফটে চড়ছি। যখন আমরা লিফটে চড়ি, ধরো একটা আটতলা বাসা আছে, একটা আটতলা বাসায় লিফটে কতগুলো বাটন থাকে, উঠেই আমরা ওই বাটন গুলো প্রেস করি। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, বাটনে কি থাকে? নিচতলাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। এরপর এক মানে কি, দোতলা। আমরা জানি ফার্স্ট ফ্লোর বলতে 2 তলাকে বোঝায়, সেকেন্ড ফ্লোর বলতে 3 তলাকে বোঝায়। মানে আমরা যদি পড়াশোনা করি আমরা জানি যত নম্বর ফ্লোর তার থেকে 1 তলা বেশি। নিচতলা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর 1 প্রেস করা মানে 2 তলা, 2 প্রেস করা মানে 3 তলা, 3 প্রেস করা মানে 4 তলা, এটা আমরা জানি। এখন দেখো, এই 1 2 3 4 কতগুলো বাটন থাকলো? 5, এই 6, এই 7, টোটাল 8 তলা বাসায় গ্রাউন্ড ফ্লোর আর 1 থেকে 7 টোটালি 8টা বাটন থাকবে। এখন দেখো, কেউ একজন 6 তলায় যাবে, তাহলে কি সে 5 প্রেস করবে? এখন 5 প্রেস করলো এই বাটনে। এখন এই লিফটের যন্ত্রটাও তো একটা যন্ত্র। আমরা জানি কোন যন্ত্রই 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। ফলে যে লোক 6 তলায় যাবে সে 5 বাটন প্রেস করবে। এইখানে আমরা একটা এনকোডার লাগাই দেই, বা একটা এনকোডার লাগানো থাকে। এনকোডারের কাজ হচ্ছে কি, মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করা। কিভাবে সে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে আমরা একটু পরে সেটা দেখবো। একটা এনকোডার লাগাই দিলাম, ফলে 5 কে 10 বলো। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো। ভিডিওটা হচ্ছে আজকে পাওয়া যাবে, আজকে বিকেলে ওর সন্ধ্যায় আমি দিয়ে দেবো, অথবা আজকে বিকেলই পেয়ে যেতে পারো। ওকে, এখন দেখো, একটা এনকোডার লাগাইলাম যে করলো কি 5 কে 101 এ রূপান্তর করে তারপর হচ্ছে যন্ত্রের ভিতরে দিল। এই হচ্ছে লিফটের যন্ত্র, এই হচ্ছে বাটন। ফলে লিফটের যন্ত্র এখন বুঝতে পারলো যে তাকে কোন জায়গায় নিয়ে যেতে হবে। ফলে লিফট এখন চলা শুরু করলো উপরের দিকে। তাহলে এই জায়গায় কি একটা এনকোডারের দরকার আছে। একটা বিষয় সবসময় মনে রাখবা, এনকোডারে ইনপুট সংখ্যা, এটা একটু লিখে নাও। এনকোডারে ইনপুট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, আর রেজাল্ট হয় n। এটা আমি একটু মানে বুঝাইতেছি। দেখো, ইনপুটে পসিবল কয়টা কম্বিনেশন? একটা 8 তলা বাসার জন্য ইনপুটে কি 8টা লাইন যাবে। 8 তলা বাসার জন্য ইনপুট থেকে যাবে 8টা লাইন। কেউ 5 চাপতে পারে, কেউ 7, কেউ 6, কেউ 4, 3, 2, 1, অথবা গ্রাউন্ড ফ্লোর। তার মানে টোটাল 8টা তার, এই জায়গা থেকে যাবে 8টা তার। হ্যাঁ, এখন দেখো, তার মানে ইনপুট সংখ্যা হয়েছে 8। এখন রেজাল্ট মানে লিফটের এই এনকোডার থেকে রেজাল্ট বের হবে কয় বিটের? দেখো, ইনপুট হয়েছে 2 টু দি পাওয়ার n, এইখানে আমার একটা 8 তলা বাসার জন্য তাহলে ইনপুট হচ্ছে কয়টা? 8টা।
তাহলে প্রশ্ন মতে 2 টু দি পাওয়ার n সমান 8, তাহলে 2 টু দি পাওয়ার n সমান 2 কিউব, 2 টু দি পাওয়ার n সমান 2 কিউব। এখন দেখো 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 2 কিউব, ফলে হচ্ছে এখানে n এর মান হচ্ছে 3, মানে রেজাল্ট আসবে 3 বিটের। আমি একটু যদি আরেকটু বুঝাবো, আমাদের এখনই হচ্ছে কেটে যাবে, তো আর অল্প কিছু টাইম আছে, 2 মিনিট পরে কেটে যাবে। দেখো ইনপুট থাকবে, আমরা একটু মনে রাখি এনকোডারে ইনপুট থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক আর রেজাল্ট থাকে n সংখ্যক। আমি এখন একটু বোঝানোর ট্রাই করি, এটা একটু তুলে নাও, তারপর আমি বুঝাইতেছি। তার মানে 8 তলা লিফটের জন্য এনকোডারে ইনপুট ঢুকবে 8 তলার যে কোনো একটা প্রেস করতে পারে, তাহলে 8টা তার যাবে ইনপুটে, আর রেজাল্ট বের হবে কয় বিটের? 3 বিটের। আমি একটু বুঝাইতেছি, দেখো আমি 1 2 4 8, আচ্ছা জিরোর বাইনারি কি? সব জিরো। 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি তো 1 নিলেই হয়। 2 এর বাইনারি কত? 2 এর বাইনারিকে আমি 2 কে ইয়েস করে দিলাম, বাকিটা নো করে দিলাম। 3 এর বাইনারির ক্ষেত্রে দেখো 3 এর বাইনারি কি? 2 কে ইয়েস করে দেব, 1 কে ইয়েস করে দেব। তার মানে কেউ যদি 3 বাটনটা প্রেস করে, তাহলে এনকোডারে রেজাল্ট হবে কোনটা? 1 1। বুঝছি? বোঝা গেছে? আচ্ছা, কেউ যদি 3 প্রেস করে, তাহলে 3 হইছে মানুষের ভাষা, এনকোডারটাকে যন্ত্রের ভাষা মানে বাইনারিতে পরিবর্তন করে তারপর হচ্ছে লিফটের যন্ত্রের ভেতরে প্রবেশ করাই দেবে। এখন দেখো এরপর হচ্ছে স্যার, দেখো স্যারের জন্য আমি স্যারকে ইয়েস করে দিলাম আর বাকি সবাইকে নো করে দিলাম। 5, 5 এর জন্য আমি স্যারকে ইয়েস করলাম আর 1 কে ইয়েস করলাম, আর মাঝখানে শূন্য হয়ে গেল। 6, 6 এর জন্য দেখো 6 এর জন্য আমি স্যারকে ইয়েস করলাম আর 2 কে ইউজ করলাম, ইয়েস করলাম আর একটা শূন্য হয়ে গেল। তাহলে এনকোডারের কাজ কি? মানুষের ভাষাটাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করা। কেউ যদি 7 প্রেস করে, 7 দেখো 4 কে ইয়েস করে দিলাম, 2 কে ইয়েস করে দিলাম আর 1 কে ইয়েস করে দিলাম। তাহলে আমি একটু খেয়াল করে দেখি, 8 তলায় 8 তলায় ইনপুট থাকবে কয়টা? 0 থেকে 7। তাহলে দেখো 7 কে প্রকাশ করার জন্য আমার কয়টা বিট লাগতেছে বা কয়টা লাইন লাগতেছে? দেখো 7 কে রেজাল্ট দেখো, 7 তুমি প্রেস করলা, 7 8 তলা বাসার জন্য, 8 তলা বাসার জন্য সর্বোচ্চ 7 পর্যন্ত প্রেস হইতে পারে। 0 থেকে 7 গ্রাউন্ড ফ্লোর, আর 7 মানেই তো 8 তলা। তাহলে দেখো 7 কে তুমি যদি প্রেস করো, তাহলে 7 এর রেজাল্টটা দেখানোর জন্য কয়টা তারের দরকার হয়? 3টে তারের দরকার হয়। তার মানে এখন দেখো তুমি যদি একটা 4 তলা, তুমি যদি একটা বাসা বানাও, একটা 4 তলা তুমি বাসা বানাইছো, আচ্ছা 4 তলা বাসায় সর্বোচ্চ 3 পর্যন্ত লিফটে প্রেস হইতে পারে, গ্রাউন্ড ফ্লোর আর 1 2 3। এই দেখো, তাহলে তোমার 4 তলাকে ডিফেন্ড করার জন্য সর্বোচ্চ কয়টা বিট লাগবে? 2টে বিট লাগবে। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি একটা 4 তলা বাসা বানাও, তাহলে ইনপুট হচ্ছে কত? 4, কারণ 0 1 2 3 যে কোনোটা লোকজন প্রেস করতে পারে। তার মানে 2 টু দি পাওয়ার n সমান হইছে 4, তাহলে 2 টু দি পাওয়ার n সমান 2 স্কয়ার, মানে n সমান কত? 2। দেখো তো 4 তলা বাসায় সর্বোচ্চ 2টে বিট লাগে না প্রকাশ করার জন্য রেজাল্টটাকে? বুঝছি? দেখো যদি কেউ 5 তলা বাসা বানায়, 5 তলা বাসা বানাইলেই কিন্তু 3টে বিট লাগবে। বুঝছি? তাইলে 5 তলা বাসার লিফটের খরচ আর 8 তলা বাসার লিফটের খরচ মোটামুটি একই রকমের থাকবে, কারণ 5 তলাকেও প্রকাশ করার জন্য রেজাল্টের 3টে বিট লাগতেছে, 8 তলাকেও প্রকাশ করার জন্য 3টে বিট লাগতেছে। তার থেকে তুমি 4 তলা বানাইলে একটু খরচ কম পড়বে, কারণ 4 তলার রেজাল্ট হচ্ছে 2টা। তার মানে আমরা জানি, আমরা বুঝতে পারছি ইনপুট থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক আর রেজাল্ট হয় n সংখ্যক। ফলে তোমাকে যদি বলা হয় তুমি একটা 64 তলা বাড়ি বানাবা, তাহলে 64 তলা বাসার লিফটের বাটন থাকবে 64টা, তার মানে ইনপুট হচ্ছে 64টা। এখন তোমাকে যদি বলে রেজাল্ট কয় বিটের হবে, মানে রেজাল্টে কয়টা লাইন থাকবে, তাহলে আমরা জানি ইনপুট হয় 2 টু দি পাওয়ার n সমান 64, তাহলে 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 6, তাহলে n সমান হচ্ছে 6, তাহলে রেজাল্ট হবে কয় লাইনের? 6টা লাইন হবে রেজাল্ট। বুঝছি? আচ্ছা,
তাহলে হচ্ছে আমরা 5 তলা বাসা বানাইলেও 5 তলারও এনকোডারের রেজাল্টে 3টে লাইন লাগে, আর 8 তলারও রেজাল্টে 3টে লাইন লাগে। তার মানে দেখো 64 থেকে যখন 65 হবে, 65 হইলেই কিন্তু 6 বিটে আর পারবে না, তখন কিন্তু 7 বিট লাগবে। বুঝছি? ওকে, তাহলে আমরা একটা 8 তলা বাসার জন্য এনকোডার ডিজাইন করব। একটা 8 তলা বাসার জন্য আমরা এনকোডার ডিজাইন করব। তাহলে আমাদের বাসা হচ্ছে 8 তলা। 8 তলা যদি হয় তাহলে ইনপুট হবে কয়টা? 8টা। আমরা এনকোডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা জানি 2 টু দি পাওয়ার n, তাহলে প্রশ্ন মতে 2 টু দি পাওয়ার n সমান 8। তাহলে 2 টু দি পাওয়ার n সমান 2 কিউব। তাহলে n সমান আমার কি পেলাম? 2 চলে গেল, n সমান আসলো 3। তার মানে রেজাল্টের লাইন হবে 3টে আর ইনপুটের লাইন হবে 8টা। 8 তলা বাসার জন্য ইনপুটের লাইন, কারণ 8টা বাটনের যে কোনোটা প্রেস করতে পারে যে কোনো কেউ, মানুষের বাসা। এই হিসাবে 8টা লাইন। আর বের হবে, রেজাল্ট বের হবে কয়টা বিটে? 3টে বিটে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এটাকে আমরা বলি 8 টু 3 লাইন এনকোডার। এটার নাম হইছে 8 টু 3 লাইন এনকোডার, কারণ ইনপুটে ঢুকবে 8 তলার জন্য 8টা, আর রেজাল্টে বের হবে, আমি 2 টু দি পাওয়ার n এর সূত্রে ফেলাই আমি রেজাল্ট জানলাম n সমান 3, মানে রেজাল্ট আসবে বা এই আউটপুট আসবে কয়টা লাইন? 3টে লাইন। বুঝছি? বুঝতে পারছো না? কারো কোনো সমস্যা আছে? প্রশ্ন আছে কারো কোনো? ওকে, দেখো প্রশ্ন আছে। ওকে, তাহলে দেখো 8 টু 3 লাইন এনকোডার। তাহলে ইনপুট ঢুকবে, আমরা এখন প্রথমে তৈরি করব সত্যক সারণী। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা যে কোনো সমস্যাই আমরা এখন এনকোডার ডিজাইন করব। তো আমরা যে কোনো সমস্যা সমাধানের জন্যই তো আমরা প্রথমে কি করি? সত্যক সারণী করি। সত্যক সারণী থেকে আমরা হচ্ছে সমীকরণ বের করি, তারপর লজিক ডায়াগ্রাম বের করি। এইটা ছিল আমাদের রুলস। তাহলে প্রথমেই আমরা মাথায় চলে আসবো আমাদের সত্যক সারণীর ব্যাপারটা। তাহলে দেখো এই এখানে দেখো আমাদের এই থাকলো I1, দেখো এই থাকলো I0 মানে কি? গ্রাউন্ড ফ্লোর, ইনপুট জিরো। I1, I2, I3, I4, I5, I6, I7। দেখো আমাদের ইনপুট ঢুকবে কত? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এই কয়টা হলো আমাদের ইনপুট, আর এই কয়টা হবে আমাদের আউটপুট। আউটপুটে যাবে কয়টা লাইন? 3টে লাইন। আউটপুটের 3টে লাইনকে আমি এ বি সি দ্বারা প্রকাশ করলাম, বা যে কোনো কিছু দ্বারা আমি প্রকাশ করতে পারি, এম এন ও। আচ্ছা, তাহলে ইনপুট লাইন ঢুকছে আমার 7টা, I0, I1, I2, I3, I4, I5, I6, I7। টোটাল ঢুকছে 8টা গ্রাউন্ড ফ্লোর, আর 1 থেকে 7 পর্যন্ত। আর রেজাল্ট আমার বেরোইবে কয়টা? আমি জানি রেজাল্ট বেরোবে আমার 3 বিটের সর্বোচ্চ, তার জন্য আমি 3টে নিছি। বুঝছো? এখন দেখো আচ্ছা, কোন সময় কি একই সাথে লিফলেট 2টি বাটন প্রেস হয়? লিফলেট ভেতরে যখন 3জন লোক হচ্ছে, একজনে 2 নম্বর বাটন প্রেস করে সরে যায়, তারপরের জন গিয়ে সে কয় তলায় যাবে সেইটা প্রেস করে। তার মানে এট এ টাইম একটা বাটন প্রেস হইতে পারে। তাহলে দেখো কোন একটা লোক ধরো গ্রাউন্ড ফ্লোরে যাবে, গ্রাউন্ড ফ্লোরে গেলে কি সে I0 প্রেস করবে? I0 প্রেস করার মানে কি? I0টা ইএস হয়ে যাবে, 1 মানে ইএস, যে I0 প্রেস করা হয়েছে মানে I0 ইএস। হ্যাঁ, I0 প্রেস করা হয়েছে। তাহলে I0 যখন প্রেস করবে তখন বাকিগুলো তো আর কেউ প্রেস করবে না, করবে? বুঝছো? বুঝতে পারছি? কেউ একজন I0 প্রেস করলো, ফলে I0 মান ইয়েস হয়ে গেল, বাকিগুলো তো আর কেউ প্রেস করে নাই, ফলে বাকিগুলোর মান 0 হয়ে গেল। আচ্ছা, তার মানে কোনো একজন I0 প্রেস করতে পারে, অথবা কোনো একজন I0 প্রেস না করে I1 ও তো প্রেস করতে পারে। তাহলে যখন I1 যখন প্রেস করবে তখন কি এই I1 এর মানটা 1 হয়ে যাবে, বাকিগুলো তো আর কেউ প্রেস করে নাই, ফলে বাকিগুলো 0 হয়ে যাবে। বুঝছো?
আচ্ছা, এখন কেউ একজন অন প্রেস না করে 2 নম্বর বাটনটাও তো প্রেস করতে পারে। তো যখন 2 নম্বর বাটন যখন প্রেস করবে তখন I2 এর মান অন হবে, কিন্তু তখন বাকি সব বাটনের মান 0 হবে। বুঝছো? আচ্ছা, এখন I2 প্রেস না করে কেউ তো I3 ও প্রেস করতে পারে। যদি I3 প্রেস করে তাহলে I3 এর মান অন হবে, বাকি সবগুলো 0 হয়ে যাবে। কারণ এট এ টাইম একটা বাটনই প্রেস হয়। এরপরে দেখো, I3 প্রেস না করে কেউ তো I4 ও প্রেস করে বসতে পারে, যার যেখানে যাওয়া লাগবে। যখন I4 প্রেস করবে তখন বাকি বাটনগুলো কি ঘুমেই থাকবে, মানে হচ্ছে 0 হয়ে থাকবে। যখন হচ্ছে I5 ও তো প্রেস করতে পারে কেউ। I5 যদি প্রেস করে তাহলে মানে কেউ যদি 5 নম্বর বাটনটা প্রেস করে তাহলে বাকি বাটনগুলো সব 0 হয়ে থেকে গেল। তার মানে হচ্ছে এই। এখন দেখো, I5 প্রেস না করে যার 7 তলায় যাওয়া লাগবে সে তো I6 প্রেস করবে। তাহলে I6 এর মান অন হলো, বাকি সবগুলো তখন আর প্রেস হবে না। এই হলো। আমরা এখন রেজাল্টের গুলো লিখতেছি না, আমরা এখন ইনপুটটাকে সাজাইতেছি। দেখো, কেউ যদি I7 প্রেস করতে চায়, কেউ যদি I7 প্রেস করতে চায় তাহলে I7 এ অন হবে, বাকিগুলো আর তখন প্রেস হবে না। তাহলে আমরা কি ইনপুটের সত্যক সারণী কি আমরা বুঝতে পারছি? এটাকে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি, কর্নার বরাবর সব অন আর বাকি সব 0। এই দেখো, কর্নার বরাবর সব অন, বাকি সব 0। আচ্ছা, এখন দেখো, যখন এই দেখো এই লাইনটাকে তুমি ধরে নাও 1, এটাকে ধরে নাও 2, এটাকে ধরে নাও 4, 1 2 4, আমরা তো বাইনারি রূপান্তর করবো এখন। আচ্ছা, যদি কেউ 0 নম্বর বাটন প্রেস করে তখন এনকোডার কি 0 কে বাইনারিতে রূপান্তর করে তারপরে দেবে, তাহলে এনকোডার মানে এনকোডার রেজাল্ট হবে 0 0 0। কেউ যখন অন বাটন প্রেস করবে, কেউ যখন অন বাটন প্রেস করবে তখন অন কে বাইনারিতে পরিণত করবে এনকোডার, তখন এনকোডারের রেজাল্ট হবে কি 1 কে ইয়েস করে দেই, বাকি দুইটা 0 করে দেই। 1 কে ইয়েস করে দিলাম, 2 4 কে 0 0 করে দিলাম। ফলে যখন কেউ I1 প্রেস করবে, মানে কেউ যখন 1 নম্বর বাটনটা প্রেস করবে তখন এনকোডার থেকে 1 এর বাইনারিটা চলে যাবে সামনে। কেউ যখন I2 প্রেস করবে তখন এনকোডারের রেজাল্টে কি হবে 2 এর বাইনারি হবে। তাহলে 2 এর বাইনারি কি 2 নম্বরটাকে আমি ইয়েস করে দিলাম আর বাকি দুইটাকে আমি নো করে দিলাম। কেউ যখন I3 প্রেস করবে, কেউ যখন I3 প্রেস করবে তখন এনকোডারের রেজাল্ট কি হবে 3 এর বাইনারি হবে। এখন 3 এর বাইনারি কি 2 কে ইয়েস করে দিলাম আর 1 কে ইয়েস করে দিলাম, বাকিটা শূন্য করে দিলাম। আমরা কি বুঝছি? আচ্ছা, কেউ যখন 4 নম্বর বাটনটা প্রেস করবে তখন এনকোডারের রেজাল্ট কি 4 কে বাইনারিতে পরিণত করে রেজাল্ট দেবে সে। তখন এনকোডারের রেজাল্টটা কি হবে তখন 4 এর বাইনারি কি 4 কে ইয়েস করে দিলাম, বাকি দুটো শূন্য করে দিলাম। কেউ যখন 5 নম্বর বাটনটাকে প্রেস করবে ইয়েস করবে তখন কি হবে 5 এর বাইনারি কত, এনকোডারের রেজাল্টটা হবে কি 5 এর বাইনারি, কারণ এনকোডারের কাজ কি মানুষের ভাষাটাকে বাইনারিতে রূপান্তর করাই তো হচ্ছে তার কাজ। তাহলে তার রেজাল্টটা হবে কি সবসময় ওই সংখ্যাটার বাইনারি হবে তার রেজাল্ট। তাহলে দেখো 5 এর বাইনারি কত 1, 4 কে ইয়েস করে দিলাম আর 1 কে ইয়েস করে দিলাম, এই শেষ। এরপর দেখো I6, কেউ যখন I6 কে প্রেস করবে তখন এনকোডারের রেজাল্ট কি হবে 6 এর বাইনারিটা দেখানো লাগবে। তাহলে 6 এর বাইনারিটা কি হবে 4 আর 2 6 আর 1 কে আমি নিলাম না। কেউ যখন I7 প্রেস করবে, I7 প্রেস করলে ব্যাপারটা কি হবে, কেউকে যখন I7 প্রেস করতে হবে তখন তার ক্ষেত্রে হবে কি 7 এর বাইনারি, তাহলে 7 এর বাইনারি কি 1 1 1। আমরা কি বুঝছি না কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমাদের কি ডায়াগ্রামটা লেখা কমপ্লিট? আচ্ছা, মনে মনে এই 1 2 4 কিন্তু মনে মনে ধরবা, হ্যাঁ? আচ্ছা, আঁকা কমপ্লিট সবার? 1 এর অ্যান্সার এই 1 নাকি? আচ্ছা, কেউ যদি I1 প্রেস করে তাহলে কি 1 এর বাইনারিতে যাবে। 1 এর বাইনারি কি রকমের, 1 এর বাইনারি কি রকমের 1 2 4, 1 কে ইয়েস করে দিলাম, বাকি দুটো নো করে দিলাম, এই তো শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডায়াগ্রাম অঙ্কন করব। আচ্ছা,
লিফটে একই সময় একাধিক বাটন তো প্রেস হয় না, হয় এক অথবা দুই অথবা তিন অথবা চার। তার মানে ডায়াগ্রামে কি এন্ড গেট ইউজ করবো নাকি অর গেট ইউজ করবো? হ্যাঁ, অর গেট ইউজ করবো। গুড, আমরা এখন ডায়াগ্রামটা তাহলে অর গেট ইউজ করবো। ওকে, এখন দেখো আমরা ডায়াগ্রামটা হচ্ছে যখন অর গেট যখন আমরা ইউজ করতে যাব ডায়াগ্রামে, আমরা মোবাইল স্ক্রিনটা একটু ছোট, আচ্ছা আমরা একটু এই এই জায়গায় চলে আসলাম। আমরা যখন ডায়াগ্রামটা যখন আমরা অঙ্কন করব, এটা হচ্ছে ডায়াগ্রাম, এটা বলে লজিক সার্কিট। আচ্ছা আমরা যখন হচ্ছে কোন সমীকরণ যদি আমি করি তাহলে সেটাকে আমরা কি বলি? লজিক সার্কিট বলি। আচ্ছা তাহলে লজিক সার্কিট তখন আমরা ইনপুট লাইন থাকবে কয়টা? এই হচ্ছে I0, এই হচ্ছে I1, এই হচ্ছে I2, এই হচ্ছে I3, এই হচ্ছে I4, এই হচ্ছে I5, এই হচ্ছে I6, এই হচ্ছে I7। এই হচ্ছে আমার 7টা ইনপুট লাইন। আচ্ছা আমার রেজাল্ট থাকবে কয়টা? 3টা, ABC। ফলে যেহেতু আমার অর গেট ইউজ করব, আমি 3টে অর গেট নিলাম। এই হচ্ছে আমার একটা অর গেট, এটাকে আমি দিলাম A। এই হচ্ছে আমার সেকেন্ড অর গেট, এটাকে আমি দিলাম B। এই হলো আমার থার্ড অর গেট, এটাকে আমি দিলাম C। কারণ আমার অর গেট ইউজ করতে হবে তা কিন্তু আমি বুঝে গেছি। কারণটা কি? আমার অর গেট ইউজ করতে হবে তা কিন্তু আমি বুঝে গেছি, কারণ হচ্ছে এটা একই সাথে একাধিক বাটন প্রেস হইতে পারে না। ওকে, এখন আমরা একটু খেয়াল করে দেখি। দেখো আমি এ তে চলে যাব। এ দেখো এর মানটা কোন সময় অন হইছে? এর মানটা এই সময় অন হইছে। আমি এর ডিজাইন করতেছি। এর মানটা এই সময় অন হইছে, তাহলে এর মানটা কোন সময় অন হইছে? যখন I4 প্রেস করা হইছে। বুঝছি? তাহলে দেখো আমি এ নিয়ে কাজ করতেছি। প্রথমে এর মানটা অন হইছে, এই মানে এর মানটা ইয়েস হইছে। আচ্ছা এর মান যেখানে 0 0 সেখানে তো ঘুমাই থাকলেও কোনো সমস্যা নাই, যেখানে অন হইবে সেই সময় আবার কাজ করা শুরু করতে হবে। তাহলে এর মান অন হইছে কখন? এর মান অন হইছে, প্রথম অন হইছে যখন এই I4 যখন প্রেস হইছে। তাহলে I4 এর সাথে এর একটা কানেক্ট চলে যাবে, I4 থেকে এ একটা কানেক্ট চলে যাবে। মানে যখন কেউ I4 প্রেস করবে তখন I4 এর অন এই এর ভেতরে চলে যাবে। ক্লিয়ার? এখন দেখো এ আবার অন হইছে, মানে সচল হইছে কখন? যখন এই I5 প্রেস করা হইছে। বুঝছি? তার মানে I5 থেকেও এর ভেতরে একটা কানেকশন চলে যাবে। আচ্ছা দেখো এর মান আবার অন হইছে কখন? যখন I6 প্রেস করা হইছে। তার মানে I6 থেকেও এর মধ্যে একটা লাইন চলে যাবে। বুঝছি? বলো। মানে এর এর অন মানে কি? তখন একে কাজ করতে হবে, এই তো। অন মানে কি? ইয়েস না? এর মান যেখানে যেখানে 0 ওইখানে কিন্তু এ ঘুমাই থাকলেও কিছু যায় আসে না আমাদের। যেখানে যেখানে এর মান অন, ওই ওই জায়গায় এই এ কে কি সচল হয়ে কাজ করা লাগবে। বুঝছি? এজন্য আমি দেখতেছি কোন কোন জায়গায় এর মানটা অন। এই এর মান অন, এর মান অন হয়েছে কখন? যখন এই I6 বাটনটা প্রেস হয়েছে তখনই তো এর মানটা অন হয়েছে নাকি? এই অনের সময় তো I7 0 মানে I7 প্রেস করা হয় নাই, এইগুলো তো কোনোটাই প্রেস করা হয়নি। প্রেস করা হয়েছে কোনটা? I6 প্রেস করা হয়েছে পরেই তো এই অন পাইছি। এজন্য I6 থেকে তার একটা কানেকশন দিয়ে দিচ্ছে। এখন দেখো এই এর মান অন, এর মান অন হয়েছে কখন? যখন I7 যখন প্রেস করা হয়েছে, তাহলে I7 থেকেও এর মধ্যে একটা কানেকশন চলে যাবে। তাহলে যখন I4 প্রেস করবে তখন এ কাজ করা শুরু করবে, যখন I5 প্রেস করবে তখন এ কাজ করা শুরু করবে, I6 প্রেস করলো, I7 প্রেস করলো, কাজ করা শুরু করে দেবে। দেখো এই তো I4 I5 I6 এইগুলো তো প্রেস করার সময় তো কাজ করা শুরু করেছিল। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা এখন আমরা দেখবো বি এর পালা। বি এর মান অন হইছে এই, বি এর মানটা অন হইছে এই। তাহলে বি এর মানটা অন হইছে কখন? যখন I2 প্রেস হইছে। দেখো বি এর মান অন হইছে যখন I2 প্রেস হইছে, তাহলে I2 থেকে বি তে একটা কানেকশন চলে যাবে। এই I2 থেকে হচ্ছে বি তে একটা কানেকশন চলে যাবে। বুঝছি? যে যখন I2 প্রেস করবে
তখন এই বি কাজ করা শুরু করে দেবে, বাকিগুলোর সময় কাজ করা শুরু করবে, বুঝছো? আচ্ছা, বি আবার অন হয়েছে মানে কাজ করা শুরু করবে কখন? যখন হচ্ছে I3 প্রেস হয়েছে। ক্লিয়ার? এটা কি I3 লাইন? তার মানে হচ্ছে I3 থেকেও এর ভেতরে একটা লাইন চলে যাবে। এরপরে দেখো, এরপরে আবার অন হয়েছে, সেই অন হয়েছে কখন? যখন I6 প্রেস হয়েছে। ক্লিয়ার? তার মানে I6 থেকে এটা একটা লাইন চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, আবার বি আবার সচল হয়েছে কখন? যখন I7 প্রেস করা হয়েছে। তার মানে বি আবার সচল হয়েছে যখন I7 প্রেস করা হয়েছে। তার মানে এখান থেকে একটা লাইন চলে যাবে। এখন দেখো, আমাদের আর এক মিনিট আমাদের আর সময় লাগবে, সো টেনশন করার কিছু নাই। যাদের হচ্ছে 12টায় পড়া আছে একটু। এখন দেখো, এই সি কখন কখন অন হয় দেখো। সি সি অন হইছে যখন I1 প্রেস করা হয়েছে। তাহলে I1 থেকে চলে যাবে সি এর মধ্যে একটা লাইন চলে যাবে I1 থেকে, হ্যাঁ, I1 থেকে। এখন দেখো, আবার সি আবার অন হইছে যখন I3 প্রেস করা হয়েছে। যখন I3 প্রেস করা হয়েছে, তার মানে I3 থেকে চলে যাবে একটা লাইন, I3 থেকে চলে যাবে একটা লাইন। এখন দেখো, আবার I7 এর মান অন হইছে কখন? যখন হচ্ছে I5 প্রেস করা হয়েছে। তার মানে I5 থেকে চলে যাবে এখানে একটা লাইন। এরপরে আবার এই অন হইছে যখন I7 প্রেস করা হয়েছে। তার মানে I7 থেকে চলে যাবে এখানে একটা লাইন। বুঝতে পারছি? এই হচ্ছে কি আমাদের লজিক সার্কিট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি একটু যদি দেখি, দেখো আমাদের বইয়ে এই যে দেখো 8 থেকে 3 লাইন ডিকোডার মানে এনকোডার, মানে কি 8 to 3 লাইন এনকোডার। এই হচ্ছে তার হচ্ছে সত্যক সারণী, আর এই হচ্ছে তার সার্কিট ডায়াগ্রাম। আর এই ব্লক ডায়াগ্রামটা আমি নেক্সট ডেতে দেখাবো। ব্লক ডায়াগ্রামটা আমি নেক্সট ডে দেখাবো, আজকে সময় পাইলাম না। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে কি? তোমাদের হোমওয়ার্ক থাকবে